নমস্কার। অনেকদিন ধরে গল্পটা ছাড়া হয়নি। ওই পরীক্ষার জন্য শুধু পিকচার মিক্স ছেড়ে যাচ্ছি। তো অনেকদিন বাদে একটা গল্পর চান্স পেলাম, মা আমাকে চান্স দিয়েছে। সেই জন্য আজকের গল্পের নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গুপি গাইন ও বাঘা বাইন। গুপি একজন গায়ক আর বাঘা একজন ঢাকি। তো শুরু করছি আমাদের আজকের গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গুপি গাইন ও বাঘা বাইন। তোমরা কেউ গান গাইতে পারো? আমি একজন লোকের কথা বলবো যে একটা গান গাইতে পারত। তার নাম ছিল গুপি কাইন। তার বাবার নাম ছিল কানু কাইন। তার একটা মুদির দোকান ছিল। গুপি কিনা একটা গান গাইতে পারতো, আর সে গ্রামের আর কেউ কিছু গাইতে পারতো না। তাই তারা তাকে খাতির করে বলতো গুপি গাইন। গুপি যদি একটা বই গান জানতো না, কিন্তু সে একটা গান খুব করেই গাইতো। সেটা না গেয়ে সে তিলেকও থাকতে পারতো না, তার দম আটকে আসতো। যখন সে ঘরে বসে গাইতো, তখন তার বাবার দোকানের খদ্দের সব ছুটে পালাতো। যখন সে মাঠে গিয়ে গান গাইতো, তখন মাঠের যত গরু সব দড়ি ছিঁড়ে ভাগতো। শেষে আর তার ভয়ে তার বাবার দোকানে খদ্দরই আসে না, রাখালেরও মাঠে গরু নিয়ে যেতে পারে না। তখন একদিন কানু কাইন তাকে এই বড় বাঁশ নিয়ে তাড়া করতে সে ছুটে মাঠে চলে গেল। সেখানে রাখালের দল লাঠি নিয়ে আসতে বনের ভিতর গিয়ে খুব করে গলা ভাঁজতে লাগলো। গুপিদের গ্রামের কাছেই আরো একটা গ্রামে আরেকজন লোক থাকতো। তার নাম ছিল পাঁচু পাইন। পাঁচুর ছেলেটির বড্ড ঢোলক বাজাবার শখ ছিল। বাজাতে বাজাতে সে ভীষণ ঢুলিতে থাকতো, আর পা নাড়তো, আর চোখ পাকাতো, আর দাঁত খিঁচতো, আর ভ্রুকুটি করত। তার গ্রামের লোকেরা তো দেখে হাঁ করে তাকিয়ে থাকতো আর বলতো আহা আ আহ। শেষ যখন হা 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 বলে বাঘের মতন খেকে উঠতো, তখন সকলে পালাবার ফাঁক না পেয়ে চিৎপাত হয়ে পড়ে যেত। তাই থেকে সকলে তাকে বলতো বাঘা বাইন। আর এই বাঘা নামই রটে গেছিল। আসল নাম যে তার কি, তা কেউ জানতো না। বাঘা ঢোলক বাজাতো আর রোজ একটা করে ঢোলক ভাঙতো। শেষে আর পাঁচু তার ঢোলকের পয়সা দিয়ে উঠতে পারলো না। কিন্তু বাঘার বাজনা বন্ধ হবে তাও কি হয়? গ্রামের লোকেরা পাঁচুকে বলল, তুমি না পারো, না হয় আমরাই সকলের চাঁদা দিয়ে ঢোলকের পয়সাটা দিই। আমাদের গ্রামে এমন একটা ওস্তাদ হয়েছে, তার বাজনাটাই বন্ধ হয়ে যাবে। শেষে ঠিক হলো যে গ্রামের সকলে চাঁদা দিয়ে বাঘাকে ঢোলক কিনে দেবে, আর সেই ঢোলকটি আর তার ছাউনি খুব মজবুত হবে, যাতে বাঘার হাতেও সেটা সহজে না ছেড়ে। সে যা ঢোলক হলো, তার মুখ হলো 3.5 হাত চওড়া, আর ছাউনি মোষের চামড়ার। বাঘা সেটা পেয়ে যার পর নাই খুশি হয়ে বলল, আমি দাঁড়িয়ে বাজাবো। তখন থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঢোলক লাঠি দিয়ে বাজায়। 1.5 মাস দিন রাত বাজিয়েও বাঘা সেটাকে ছিঁড়তে পারল না। ততদিনে তার বাজনা শুনে শুনে তার বাপ মা পাগল হয়ে গেল। গ্রামের লোকেদের মাথা ঘুরতে লাগলো। আর দিন কতক এইভাবে চললে কি হতো বলা যায় না। এর মধ্যে একদিন গ্রামের সকলে মিলে মোটা মোটা লাঠি নিয়ে এসে বাঘাকে বলল, লক্ষ্মী দাদা,
তোমাকে 10 হাঁড়ি মিঠাই দিচ্ছি, অন্য কোথাও চলে যাও, নইলে আমরা যে সব পাগল হয়ে যাব। বাঘা আর কি করে, কাজেই তখন তাকে অন্য একটা গ্রামে যেতে হলো। সেখানে দুদিন না থাকতে সেখানে সকলে মিলে তাকে গ্রাম থেকে বার করে দিল। তারপর থেকে সে যেখানেই যায় সেখান থেকেই তাকে তাড়িয়ে দেয়। তখন সে করলো কি, সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়ায়। ক্ষুধার সময় তার নিজের গ্রামে গিয়ে ঢোলক বাজাতে থাকে, আর গ্রামের লোক তাড়াতাড়ি তাকে কিছু খাবার দিয়ে বিদায় করে বলে, বাঁচলাম। তারপরে এমন হলো যে কেউ আর তাকে খেতে দেয় না। আর তার ঢোলকের আওয়াজ শুনলেই আশপাশের সব গ্রামের লোক লাঠি নিয়ে আসে। তখন বেচারা ভাবলো, আর না, মূর্খদের কাছে থাকার চেয়ে বনে চলে যাওয়াই ভালো, না হয় বাঘে খাবে, তবু আমার বাজনা চলবে। এই বলে বাঘা তার ঢোলকটিকে ঘাড়ে করে বনে চলল। এখন বাঘার বেশ মজাই হচ্ছে। এখন আর কেউ তার বাজনা শুনে লাঠি নিয়ে আসে না। বাঘে খাবে দূরে থাক, সে বনে বাঘ ভালুক কিছু নেই, আছে খালি একটা ভয়ানক জানোয়ার। বাঘা আজও তাকে দেখতে পায়নি, শুধু দূর থেকে তার ডাক শুনে ভয়ে থর থরিয়ে কাঁপে আর ভাবে, বাবা গো, ওটা এলেই তো আমাকে ঢোলক শুদ্ধ গিলে ফেলবে। সে ভয়ানক জানোয়ার কিন্তু কেউ নয়, শুধু গুপি গাইন। বাঘার যে ডাক শুনে কাঁপে, সে গুপির গলা ভাঁজা। গুপিও বাঘার বাজনা শুনতে পায় আর বাঘারই মতন ভয়ে কাঁপে। শেষে একটু ভাবলো, এ বনে থাকলে কখন প্রাণটা যাবে, তার চেয়ে এই বেলা এখান থেকে পালাই। এই ভেবে গুপি চুপি চুপি বন থেকে বেরিয়ে পড়ল। বেরিয়েই দেখে আরো একটি লোক এক বিশাল ঢোল মাথায় করে সেই বনের ভিতর দিয়ে আসছে। তাকে দেখেই ভারী আশ্চর্য হয়ে গুপি জিজ্ঞাসা করলো, তুমি কে হে? বাঘা বললে, আমি বাঘা বাই, তুমি কে? গুপি বললে, আমি গুপি গাইন, তুমি কোথায় যাচ্ছ? বাঘা বললে, যেখানে জায়গা জোটে সেইখানেই যাচ্ছি। গ্রামের লোকগুলো একেবারে গাধা, গান বাজনা বোঝে না, তাই ঢোলটি নিয়ে বনে চলে এসেছিলাম। তা ভাই, এখানে যে ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনেছি, তার সামনে পড়লে তোমার প্রাণটি থাকবে না, তাই পালিয়ে এসেছি। গুপি বললে, তাই তো, আমিও যে একটা জানোয়ারের ডাক শুনেই পালিয়ে যাচ্ছিলাম। বলো তো, তুমি জানোয়ারটাকে কোথায় বসে ডাকতে শুনেছিলে? বাঘা বললে, বনের পূর্ব ধারে, বট গাছের তলায়। গুপি বললে, আচ্ছা, সে যে আমারই গান শুনেছ, সে কেন জানোয়ারের ডাক হবে? সেই জানোয়ারটা ডাকে বনের পশ্চিমের ধারে, হরিতুকি তলায় বসে। বাঘা বললে, সেটা আমারই ঢোলকের আওয়াজ, আমি যে ওইখানে থাকতাম। এতক্ষণে তারা বুঝতে পারলো যে তারা তাদের নিজেদের গান আর বাজনা শুনেই ভয়ে পালিয়ে যাচ্ছিল। তখন দুজনার কি হাসি! অনেক হেসে তারপর গুপি বললে, ভাই, আমি যেমন গাইন, তুমি তেমন বাইন, আমরা দুজনে জুটলে নিশ্চয়ই একটা কিছু করতে পারবো। এ কথায় বাঘারও খুবই মত হলো। কাজেই তারা খানিকক্ষণ কথাবার্তার পর ঠিক করলো যে তারা দুজনায় মিলে রাজামশাইকে গান শোনাতে যাবে। রাজামশাই যে তাতে খুব খুশি হবেন, তাতে তো আর ভুলই নেই।
চাই কি অর্ধেক রাজ্য বা মেয়ের সঙ্গেও বিয়ে দিতে ফেলতে পারেন। গুপির আর বাঘার মনে এখন খুবই আনন্দ। তারা রাজাকে গান শোনাতে যাবে। দুজনে হাসতে হাসতে আর নাচতে নাচতে এক প্রকাণ্ড নদীর ধারে উপস্থিত হলো। সেই নদী পার হয়ে রাজবাড়ি যেতে হয়। নদীতে খেয়ে আছে, কিন্তু নে পয়সা চায়। বেচারারা বন থেকে এসেছে, পয়সা কোথায় পাবে? তারা বলল, ভাই, আমাদের কাছে তো পয়সা টয়সা নেই, আমরা না হয় তোমাদের গেয়ে বাজিয়ে শোনাবো, আমাদের পার করে দাও। তাতে খেয়ার চরণদারেরা খুব খুশি হয়ে নেকে বলল, আমরা চাঁদা করে এদের পয়সা দেব, তুমি এদের তুলে নাও। বাঘার ঢোলটি দেখেই নেরও বাজনা শুনতে ভারী স্বাদ হয়েছিল, কাজেই সে এক কথায় আর কোনো আপত্তি করল না। গুপিকে আর বাঘাকে তুলে নিয়ে নৌকোয় ছেড়ে দেওয়া হলো। নৌকো ভরা লোক, বসে বাজাবার জায়গা কোথায় হবে? অনেক কষ্টে সকলের মাঝখানে খানিকটা জায়গা হতে হতে নৌকো নদীর মাঝখানে এসে পড়ল। তারপর খানিকটা একটু গুনগুনিয়ে গুপি গান ধরলো, বাঘা তার ঢোলকে লাঠি লাগালো, আর অমনি নৌকা শুদ্ধ সকল লোক ভীষণ চমকে গিয়ে গড়াগড়ি আর জড়াজড়ি করে দিল নৌকাখানা উল্টে। তখন তো আর বিপদের অন্ত নেই। ভাগ্যিস বাঘার ঢোলকটি অত বড় ছিল, তাই আঁকড়ে ধরে দুজনার প্রাণ রক্ষা হলো। কিন্তু তাদের আর রাজবাড়ি যাওয়া ঘটল না। তারা সারাদিন সেই নদীর স্রোতে ভেসে ভেসে সন্ধ্যাবেলায় এক ভীষণ বনের ভেতর গিয়ে কুলে ঠেকল। সেই বনে দিনের বেলায় গেলেই ভয়ে প্রাণ উড়ে যায়, রাত্রির তো আর কথাই নেই। তখন বাঘা বলল, গুপিদা, বড়ই তো বিষম দেখছি, এখন কি করা যায় বলো তো? গুপি বলল, করবো আর কি, আমি গাইবো, তুমি বাজাবে, নিতান্তই যখন বাঘ খাবে তখন আমাদের বিদ্যেটা তাকে না দেখিয়ে ছাড়ি কেন? বাঘা বলল, ঠিক বলেছো দাদা, মরতে হয় তো ওস্তাদ লোকের মতন মরি, পাড়া গিয়ে ভূতের মতো মরতে রাজি নই। এই বলে দুজনায় সেই ভিজা কাপড়েই প্রাণ খুলে গান বাজনা শুরু করলো। বাঘার ঢোলটি সেদিন কিনা ভিজে ছিল, তাইতে তার আওয়াজটি হয়েছিল যার পর নাই গম্ভীর। আর গুপিও ভাবছিল এই তার শেষ গান, কাজেই তার গলার আওয়াজটিও খুব গম্ভীর হয়েছিল। সে গান যে কি জমাট হয়েছিল সে আর কি বলবো। 1 ঘন্টা 2 ঘন্টা করে দুপুর রাত হয়ে গেল, তবু তাদের সে গান থামছেই না। এমন সময় তাদের দুজনেরই মনে হলো যেন চারিদিকে কি একটা কাণ্ড হচ্ছে। ঝাপসা ঝাপসা কালো কালো এই বড় বড় কি যেন সব গাছের উপর থেকে উঁকি মারতে লেগেছে। তাদের চোখগুলো জ্বলছে যেন আগুনের ভাটা, দাঁতগুলো বেরোচ্ছে যেন মূলোর সার। তা দেখে তখনই আপনা হতে বাঘার বাজনা থেমে গেল। তার সঙ্গে সঙ্গে দুজনের হাত পা গুটিয়ে পিঠ বেঁকে ঘাড়ে বসে চোখ বেরিয়ে মুখ হাঁ করে এলো। তাদের গায়ে এমন কাঁপুনি আর দাঁতে এমন ঠকঠকি ধরে গেল যে তাদের ছুটে পালাবারও জোর রইল না। ভূতগুলি কিন্তু তাদের কিচ্ছু করলো না। তারা তাদের গান বাজনা শুনে ভারী খুশি হয়ে এসেছে। তাদের রাজার ছেলের বিয়েতে গোপী আর বাঘার বায়না করতে। গান থামতে দেখে তারা নাকি সুরে বলল, থামলি কেন বাপু, বাজা বাজা বাজা। এ কথায় গোপীর আর বাঘার একটু সাহস হলো। তারা ভাবলো
এ তো মন্দ মজা নয়, তবে একটু গেয়েই দেখি না। এই বলে যেই তারা আবার গান ধরেছে, অমনি ভূতেরা একজন দুজন করে গাছ থেকে নেমে এসে তাদের ঘিরে নাচতে লাগলো। সে যে কি কাণ্ড কারখানা হয়েছিল, সে কি না দেখে বোঝবার জো আছে? গুপি আর বাঘা জীবনে আর কখনো এমন সমজদারের দেখা পায়নি। সে রাত এমনি ভাবেই কেটে গেল। ভোর হলে তো আর ভূতেদের বাইরে থাকার জো নেই। কাজেই তার একটু আগেই তারা বলল, চল বাবা, মোদের গোদার বেটার বেটে, তোদের খুশি করে দিব। গুপি বললে, আমরা যে রাজবাড়ি যাব। ভূতেরা বলল, সে যাবি এখন, আগে মোদের বাড়ি গিয়ে একটু গান বাজনা শুনিয়ে যা, তোদের খুশি করে দিব। কাজেই তখন তারা দুজনে ঢোল নিয়ে ভূতেদের বাড়ি চলল। সেখানে গান বাজনা যা হলো, সে আর বলে কাজ নেই। তারপর তাদের বিদায় করবার সময় ভূতেরা বলল, তোরা কি চাস? গুপি বলল, আমরা এই চাই যে আমরা যেন গেয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি। ভূতেরা বলল, তাই হবে, তোদের গান বাজনা শুনলে আর সে গান শেষ হওয়ার আগে কেউ সেখান থেকে উঠে যেতে পারবে না। আর কি চাস? গুপি বলল, আমরা এই চাই যে আমার যেন খাওয়া পড়ার কষ্ট না হয়। এ কথায় ভূতেরা তাদের একটি থলে দিয়ে বলল, তোরা যখন যা খেতে বা পড়তে চাস, এই থলের ভিতরে হাত দিলেই তাই পাবি। আর কি চাস? গুপি বলল, আর কি চাইবো তা তো বুঝতেই পারছি না। তখন ভূতেরা হাসতে হাসতে তাদের দুজনকে দুজোড়া জুতো এনে দিয়ে বলল, এই জুতো পায়ে দিয়ে তোরা যেখানে যেতে চাইবি অমনি সেখানে গিয়ে হাজির হবি। তখন তো আর কোনো ভাবনাই রইল না। গুপি আর বাঘা ভূতেদের কাছে বিদায় হয়ে সেই জুতো পায়ে দিয়েই বলল, তবে আমরা এখন রাজবাড়ি যাব। অমনি সেই ভীষণ বন কোথায় যেন মিলিয়ে গেল। গুপি আর বাঘা দেখলো তারা দুজনে একটা প্রকাণ্ড বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছে। এত বড় আর সুন্দর বাড়ি তারা জীবনে কোনোদিন দেখেনি। তারা তখনই বুঝতে পারলো যে এই রাজবাড়ি। কেমন লাগলো গল্পটা? এই গল্পটা মোটামুটি 10.5 পেজের, সেই জন্য আমি এটাকে একটু পার্ট পার্ট করে পড়বো। তো সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুদের মধ্যেও শেয়ার করবেন। শেষ করছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গুপি গায়েন ও বাঘা বায়েন। টাটা।